আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আমি হেডলাইনে লিখেছি 72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে, এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনও চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে। বিভিন্নজন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটিতেও ড্রোন অ্যাটাক হয়েছে বা হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে, তার মানে এমনও হতে পারে কাহিনী ঘটে যাবে। আপনারা খেয়াল করেছেন গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে, নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে 7 সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেন ওই গুর্খা সেনা। এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে, এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে 7 সিস্টারে। আর এই যে ছবি, আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কী অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং গত 2 দিন ধরে 3 বাহিনী সহ ব্যাপক মিছিল করছে প্রতিদিন। মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনও চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে, আজকের যা খবর, ঢাকা শহরের ভিতরে 6টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে। এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের 2-3টা আছে। এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে, এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলখ্যাত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে
পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা। পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার, ভারী অস্ত্র যোগান, প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরও কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। বললেন আপনি ওয়ার্ড কমিটির নেতা, কি যে আমার ভাবির ছেলেরা ওয়ার্ড কমিটির নেতা মানে কি বিশাল কিছু। তো আজকাল তো ওয়ার্ড কমিটির নেতা হইতেই 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগে। আমি বিএনপি যখন ক্ষমতায় ছিল না, এই মুশতাক সরকারের ছিল না, তখনই একটা জেলার ছাত্র দলের একটা সাধারণ পোস্ট পেতে আমি জানি 5 লক্ষ টাকা লেগেছে। তাহলে এখন তো তারা ক্ষমতায়, তাদের কত লক্ষ লেগেছে। তো এগুলো তাদের এগুলো বিনিয়োগ উঠাই নিতে হবে না? আরেকটা কারণে হয়তো বলেছে, আপনি হয়তো জানেন যে চরমনাই পীর সাহেব যে আছেন, যাকে আমি আদর করে দুষ্ট লোকেরা বলে চামড়ানাই পীর, সেই চামড়ানাই পীর বা চরমনাই পীর কিন্তু আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বলেছিলেন, আর বিএনপি কে বলেছেন শেষরা চাঁদাবাজ। তা আমার মনে হয় এইটা রাগ করছে তারা, যে আওয়ামী লীগকে শাহী চাঁদাবাজ বললো হুজুর সাহেব, আর বিএনপি কে শেষরা চাঁদাবাজ বললো, এটা ইজ্জত চলে যায় না। সেই জন্যই তারা বোধহয় ওয়ার্ড কমিটির লোক এই কথা বলেছে, ওয়ার্ড কমিটির একজন ছাত্র, যে যেই আসুক না কেন, যে তাকে তারেক রহমান আসলে তাকে চাঁদা দিতে হবে। ভাগ্যিস সে বলে নাই যে চৌথ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসলে চাঁদা দিতে হবে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। আর তারেক রহমানের বিরুদ্ধে এটা তারা বলতেই পারে, কারণ তারেক রহমানকে সে দেখেছে যে তার নেতাকে আমার আরেক ভাবির পোলা, কি যেন প্রধান, তার পোলা, আমার আরেক ভাবির পোলা, তার পোলা বলেছে তারেক রহমান হচ্ছে কুলাঙ্গার। তার নেতাকে কুলাঙ্গার বলতে পারে, তারপর জামাত বলছে এটা কুলাঙ্গারের সরকার। তাহলে কুলাঙ্গারের সরকার, কুলাঙ্গার প্রধানমন্ত্রী বলতে পারলে, আর আমার এই ছোটখাটো গাজীপুরের, তাও আবার শ্বশুর এলাকা, এই গাজীপুরের ভাবির পোলাকে একটু বলতে পারে না যে তারেক রহমান আসলো? তিনি গাজীপুরকে মহা উন্নত পর্যায়ে নিয়ে গেলেন, এই চাঁদাবাদে রূপান্তরিত হতে চাওয়ার জন্য মনে হয় এটা বলেছে। এটা আপনারা রাগ করেন না, এটা তাদের হক। যেমন জামাতেদের হক আছে, যাদের বউ, যাদের স্বামী প্রবাসে থাকে, এমনকি যারা আওয়ামী লীগ করে তাদের বউ যেমন তাদের হক, তেমনি আমাদের ভাবির পোলাদের হক আছে। তারেক রহমান কেন ভাগ্যিস বলে নাই যে কবর থেকে যদি জিয়াউর রহমান খালেদা জিয়া উঠে আসে, খালাম্মা উঠে আসে, তারপরেও আমরা চাঁদা নিব। এর জন্যই বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই কথাটা অন্তত বলে নেই। কারণ এই সরকারের আমলে কিন্তু, এই সরকার এবং আগের সরকার, তথাকথিত সরকার, এদের আমলে কিন্তু কবর থেকে লাশ পুরানোর রেকর্ড এদের আছে, কবর পুরানো। ভাগ্যিস বলে নাই যে, আবারও বলতেছি আমি সরি, যে তারেক রহমান তো দূরের কথা, তার বাবা কবর থেকে উঠে আসলো, তার মা কবর থেকে উঠে আসলো, আমরা চাঁদা নিব। এটা সে যে বলে না, এটা আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে। আর ওই যে জামাতেরা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছিল, যারা হইলো সিএনজির দোকানে চাঁদা নেয়, বাস স্ট্যান্ডে চাঁদা নেয়, আমার মনে হয় এটা তাদের মনে পছন্দ হয় না, একটু উন্নত মানের চাঁদাবাজ হতে চাইছে। মানে এরা বাঁশের চাইতে কঞ্চা বড় হয়ে গেছে, তাই তারা বলে, তরমুজের চেয়ে বিচি বড় হয়ে গেছে, তাই বলে যে তারেক রহমান আসলো চাঁদা দিতে হবে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে দেশটাই যে আমরা দাবি করতেছি, বা যারা সমালোচক আলোচক দাবি করতেছে দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের কথারই কিন্তু সাক্ষী দিচ্ছে এই ভাবির পোলারা, তারেক রহমানের, তাদের জাতীয় ভাইয়া। আরেকটা কারণে কিন্তু বলতে পারে, যেহেতু তাদের জাতীয় ভাইয়া, হয়তো ভাইয়া, ছোট ভাইয়া, ভাইয়াদের প্রতি তো আবদার থাকতেই পারে। আর যদি কোনো কারণে তারেক রহমানকে দুলাভাই মনে করে, তাহলে তো আবদার আরো বেশি। সুতরাং এদের প্রতি আমাদের রাগ করা যাবে না। এরা বরং, এরা যদি, বললাম তো, এরা কবে না জানি বলে বসে চৌথ আসমান থেকে যদি ঈসা আলাইহিস সালাম আসে, তারপরে চাঁদা দিয়ে, নামতে সময় চাঁদা দিতে হবে, উঠতে সময় চাঁদা দিতে হবে, এটা বলে দিতে হবে। রাগ করেন না। আমরা দেখেছি ফরিদ ভাই যে গত ইউনূস সরকার আমলে চাঁদাবাজিটা শিরায় শিরায় পৌঁছেছে, বাট এইবার কিন্তু বিএনপি সরকারের বা বিএনপির লোকজন চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, একদম কোষে কোষে সেলে পর্যন্ত চাঁদাবাজিটা পৌঁছে গেছে। মোটামুটি একদম গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কৃষি কাজ থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে তারা নিয়ে যায়।
বিয়ের গেট করার জন্য তারা টাকা চাঁদা নিয়েছে জানি, জানাজা দিতেও চাঁদা নিয়েছে জানি, কবর দিতেও শুনেছি চাঁদা নিয়েছে। এদের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আপনি ঠিকই, অনেকে বলেছে মিরপুরা, ভাগ্যিস ওটার নাম মীর জাফর রাখে নাই, রাখতে চায় না কিনা এটা আবার দেখেন, কারণ এদের কাছে মীর জাফরও তাদের শ্রেষ্ঠ ব্যক্তি হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আসলে এই যে নাম পরিবর্তনের যে একটা খেলা, এটা দৃষ্টিকটু। আপনি যেটা বললেন যে নতুন একটা ইউনিয়ন তারা তৈরি করুক, কারণ বাংলাদেশ আয়তন তো আর বাড়বে না, কিভাবে করবে? তাই ঘোলে দুধের সাঁতার ঘোলে মিটাবে। একজনের কথা বললেন তার মায়ের নামে করতে চাচ্ছে, বরং এটা হলো ওই লোকের চেয়ে একটু উন্নত, মানে খারাপের মধ্যে একটু উন্নত, নিজের পোলা পানের নামে রাখে নাই, অন্তত মায়ের নামে রেখেছে। আরেকজন তো শ্বশুরের নামে রাখতে চাচ্ছে। তো এই যে কখনো মায়ের নামের জায়গায় শাশুড়ি, শ্বশুরের নাম, পোলা পানের নাম, আমাদের আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কবে না জানি বলে ফেলে তাদের বাড়ির কাজের বুয়ার নামে বরং বগুড়াকে ফাতেমা নগর না লিখে ফেললে হয়, এটা নিয়ে আবার একটু চিন্তা করেন। অদূর ভবিষ্যতে যদি ঢাকা সিটিকে ফাতেমা নগর বা বগুড়াকে ফাতেমা নগর বানায়, তাতেও আমরা অবাক হওয়ার কিছু আমরা দেখছি না। আসলে দেখেন, আবার দেখেন সেখানে প্রতিমন্ত্রী নাকি তিনি সাফাই গাইতে গিয়ে বলেছেন এটা নাকি কাকতালীয়। কাকতালীয় বলে ওইটা জিন্দাপীর ফরিদের বাড়ি লিখছিল না কেন? ফরিদের নাম লিখতো, আমার নাম লিখতো, আপনারা মোল্লা বাড়ি লিখতো বা জিয়া করিম বাড়ি লিখতো। তো এরা হচ্ছে জামাল পীরা পাগলা। ডিমের হালি 3টাই বেছে 5টায় কিনে, 3টায় কিনে 5টায় বেছে না, মানে এদের ভুল করে এদের লাভ হয়, ভুল করে তার পোলার নামে বানাইছে। ভুল। আচ্ছা, শিবগঞ্জ উপজেলা, সেটা নাম কেটে তার বংশের নামে লিখতে হবে কেন? তার বংশের কি অবদান আছে বাংলাদেশের ভূমির জন্য? মীর বাড়ির লোকজন যদি মুক্তিযোদ্ধা হইতো তাও 2খান কথা ছিল। সেখানে সাম্প্রদায়িক একটা বিষয় আছে, নাম শিবগঞ্জ, এটা তাদের ভালো লাগে না, ওটাও আমরা বুঝি। মানে তারা এক ঢেলে 2 পাখি মারছে, তার জন্য দেখেন প্রতিবাদ কম। আবার দেখেন ইউনিয়ন গ্রামের নাম লিখে দিগন্ত নাকি তার পোলা সীমান্ত, আবার টিটকারি দিয়েছে যে সীমান্ত ব্যাংক কবে নামার কথা বলে, সীমান্ত এক্সপ্রেস না কবে আমার, মানে চোরি পে চোরি। এই যে বিএনপির এমপি প্রতিমন্ত্রী চোরি পে চোরি ফের বেশি না যদি, এই জন্য সম্ভবত একটা সক্রেটিস বলেছিলেন নাকি প্লেটো, আমার মনে নাই, তিনি বলেছিলেন যে অন্যায় করে যদি স্বীকার না করে, এটা হচ্ছে আরেকটা অপরাধ, মহাপরাধ। মানে একদিকে আর অন্যায় করতেছে, আবার সেটা সাফাই গাওয়ার জন্য। এখন এরা তো জামাত যদি করতো তাহলে ফতোয়া আনতো কোরআন হাদিস থেকে, নবী রাসূলদেরও ফতোয়া দিত যে নবীর নামে দেশ বানাইছে। আমাদের নবীও কিন্তু তার নামে তার জায়গা বানায় নাই, যে মোহাম্মদপুর, রাইট? তার পিতার নামেও বানায় নাই আব্দুল্লাহপুর, তার মাতার নামেও বানায় নাই আমিনানগর, রাইট? এগুলো কিন্তু তার নামেও বানায় নাই। বলতে পারতো নবীর সুন্নাত, সেও কিন্তু সুযোগ নাই। জামাত যদি করতে এরা ফতোয়া একটা হাজির করে ফেলতো যে সীমান্ত উড়ন্ত। আবার দেখেন উড়ন্ত কি দুরন্তকে আবার দূরত্ব কি যেন একটা গোজামিল দিয়েছে। আমাদের মন্ত্রী মশাইরা বাংলাদেশের মানুষকে এত বোকা যদি মনে করে, তাহলে তিনি ভুল করবেন। বাংলাদেশের মানুষ এত বোকা না। ওটা নাকি কাকতালীয়, তার পুত্রের নামে হয়ে গেছে। তার কাকতালীয় ভাবে আমার নাম কেন হইল? আপনি তো প্রতিমন্ত্রী না, তাই কাকতালীয় হয় নাই। জি, এই তাহলে ঘটনা ওইখানে। অর্থাৎ যেহেতু আমি প্রতিমন্ত্রী, যেহেতু আমি মুসলেকা মন্ত্রী, যেহেতু আমি মুসলেকা প্রতিমন্ত্রী, মুসলেকা এমপি, মুসলেকা সরকারের, সুতরাং এটা কাকতালীয় হয়েছে। কাকতালীয় কেবল তাদের বেলায় ঘটে, আমাদের বেলায় ঘটে না এবং ঘটবে না, কারণ আমরা কাকতালীয় ভাবে ওটা করতে দেব না। আমরা এটা কাকতালীয় ব্যাপারও এটা ঘটবে না আমাদের বেলায়, কিন্তু তার বেলায় ঘটবে। তাদের কাছে বঙ্গবন্ধুর নাম করলে, নামে যদি হয় সেটা বিরাট অপরাধ, শেখ হাসিনার নামে হলে তো আরো বড় অপরাধ, তারপরে শেখ রেহানার নামে হলে তো কথাই নাই, ঠিক আছে? বঙ্গবন্ধুর পাঠ্যসূচিতে তার ভাষণ দিলে এদের গা জ্বলে, কিন্তু সেইখানে ওই যে তালিবর্ষ ও অন্তস্থ আদি তার গল্প আসতে পারবে। এমনকি বিশেষ আলোচনায় আসতে পারে সংসদে স্বাধীনতা বিরোধীদের, কিন্তু বঙ্গবন্ধুর নামে এদের চুলকানি, এদের চুলকানি শেখ মুজিব নামে, এদের চুলকানি জয় বাংলা নামে, এদের চুলকানি শেখ হাসিনা নামে, এদের চুলকানি আওয়ামী লীগ নামে, এদের চুলকানি হলো মুক্তিযুদ্ধ সরকার। এরা ভুল করে ওই দিকে কিন্তু যায় না। কেউ শাশুড়ির নামে, কেউ শ্বশুরের নামে, কেউ পোলার নামে, কেউ মায়ের নামে, কেউ খালার নামে, মানে কি আর বল, কবে না জানি শালা শালির নামেও শুরু করে দিবে আর নাম, এলাকার নাম বদলাম। এখন মনে করেন ঢাকা শহরটা যদি আমাদের ওই যে ভাবির ছেলে, আর একটা কি সাদেক ভাইয়ের ছেলে, যাকে ওটা ভাবির ছেলে বলা যাবে না, ওটা সাদেক ভাইয়ের ছেলে, আমরা জানি সাদেক ভাইয়ের ছেলে বললাম, জি জি ইশাক নাকি কি যেন, আমার অনেক ভাই ভাবি তো কয়েকজনের নাম মনে রাখবো। তো এই ইশাক যদি আবার বলে ফেলে যে ঢাকা শহরে 2 জায়গা আছে, তাদের 2 কাজের মেয়ের নামে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকার জায়গার নাম পাল্টে ফেলতে পারে, আমাদের কিছু বলার থাকবে না। এরা তবে এই দেশে যা ঘটতেছে পুরো সার্কাস,
একটা দেশ এইভাবে চলতে পারে? এই দেশের অর্থনীতি নিয়ে কথা নাই, শিক্ষানীতি নিয়ে কথা নাই, গণতন্ত্রের প্রশ্ন নাই, সংবিধানের কথা নাই, মুক্তিযুদ্ধের প্রশ্ন নাই, এমনকি মানে যা পাগলও বুঝেনি বিনিয়োগের কথা পর্যন্ত নেই। আরে বাবা, বিনিয়োগ হইলে তো দুইটা বাটপারি করেও খাইতে পারতা, তাইলে তো বিনিয়োগ হলে তো কিছু চান্দা ধান্দা করে খাইতে পারতা। কারণ প্রধানমন্ত্রীর অনুমতিও প্রধানমন্ত্রীও ঠেকাইতে পারবে না তোমাদের চাঁদাবাজি। তাইলে তো এই যে পদ্মা ব্রিজের নিচের মাটি কামড়ায় খাইতে হবে না। প্রথম যার কথা বলছি ওর নাম হলো কিশোর পাশা ইমন। খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, ইয়াং, অ্যারাউন্ড 30 হবে বয়স, ইঞ্জিনিয়ার বা কিছু একটা, যুক্তরাষ্ট্রে থাকে, প্রায় ভিডিও করে এবং সে নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, কিন্তু জুলাইতে সে জঙ্গি দেখে না। এই নিয়ে সে অনেক কটু কথা বলে, জুলাই জনগণের আন্দোলন ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু দেখেন, একজন চোখ খোলা মানুষই তো জুলাইতে জঙ্গি দেখতে পায়, তাহলে একজন নাস্তিক কেন দেখতে পায় না? যে ছেলেটার কথা বলছি, ছেলেটাকে আমার স্নেহ করতে ইচ্ছে করে, কারণ ও অনেক জায়গায় কিন্তু অনেক যৌক্তিক কথা বলে, কিন্তু জুলাইতে এসে কিন্তু ও আর সেখানে চরমপন্থী দেখে না। এটা অদ্ভুত লাগে আমার কাছে। ও দেখে না যে জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে, হাসনাতকে দেখে না, তারপরে সার্জিসকে দেখে না। সে আচ্ছা, হাসনাত সার্জিসকে দেখে নাও বুঝতে পারে, ও ওই যে আরেকটা ছেলে আছে না লম্বা, আক্তার, ওকে দেখে না। এটা সত্য যে জুলাই জঙ্গি উত্থানে এর মধ্যে অনেক ধরনের সিওডো অজঙ্গি আছে, সুবিধাবাদী আছে, কিন্তু মূল জিনিসটা তো জঙ্গিরা করেছে। এই যে কিশোর ছেলেটা যেভাবে ওর মতামত প্রকাশ করে, আমি খুবই সুখী যে ও যুক্তরাষ্ট্রে, ও যদি বাংলাদেশে থাকতো, এই জুলাইয়ের যে হাসনাতি, কিন্তু ও যেভাবে কথাবার্তা বলে, এই ছেলেটাকে হাসনাত কিন্তু একটা স্টেডিয়ামে নিয়ে কিংবা খোলা মাঠে নিয়ে কিন্তু হাসনাত, সার্জিস, আক্তার এরাই কিন্তু জবাই করতো, সোজাসুজি জবাই করতো। আপনাদের হয়তো অবাক লাগছে যে আমি হয়তো বাড়তি কথা বলছি, বেশি কথা বলছি, বাড়িয়ে বলছি, না, একদম না। আপনারা দেখেন নাই এই জঙ্গিগুলা 5 আগস্টের আগে যখন তারা উত্থানটা করছিল, ওরা পতাকাকে পাগড়ির মতো বেঁধে তারপরে মুক্তিযুদ্ধের নামে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে না? তারপরে ওরা কি করেছে? যেই উত্থানে ওরা জিতে গেল, তখন ওরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলে, বঙ্গবন্ধুর বাড়ি তো না, আমাদের হেরিটেজ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে, পুরোপুরি 71কে অস্বীকার করে, সবকিছু করেছে। তাও কিন্তু এই কিশোর কিন্তু ওখানে কিন্তু সে জঙ্গি দেখে না। কেন দেখে না জানেন? এই ছেলেটা শুনলাম যে সেও কিন্তু কলকাতা থেকে এসেছে, তার ফ্যামিলি কলকাতা থেকে বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। আমাদের সমস্যাটা হয়ে গেল কি, এই যে 47 সালে দেশ বিভাগ, হিন্দু মুসলিম যে ঘৃণা, দাঙ্গা এগুলো হয়েছে, এর কারণে যে মানুষগুলো এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়ে গেছে, ওদের মগজের একটা অংশ চিরকালের জন্য কিন্তু বিকল হয়ে গেছে। এটা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো বদরুদ্দিন উমর। নিজে একজন নাস্তিক হওয়া সত্ত্বেও বদরুদ্দিন উমর সারা জীবন পাকিস্তানকে ভালোবেসে গেছে, এই জন্য শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সারা জীবন সে কিন্তু গালাগালি করে গেছে। কিশোরের আসল কষ্টটা আমি কিছু জানি না, আপনারা হয়তো বলবেন যে কিশোরকে নিয়ে আলোচনার কিছু আছে কি, আমি মনে করি আছে। এরা কিন্তু ব্রিলিয়ান্ট, এরা সমাজকে প্রভাবিত করতে পারে, আর 5 জন তরুণকে ওরা ওদের মতো করে বুঝাতে পারে, এবং ওর অনেক কথা কিন্তু সঠিক, কিন্তু জুলাইতে এসে সে কিন্তু অন্ধ হয়ে যায়, এবং এটা ব্যাখ্যা করা কিন্তু খুব বেশি কঠিন না। আপনি দেখবেন পরিবারে আমরা অনেক সময় পিতার প্রতি অন্ধ থাকি, অর্থাৎ তার 5 জনের যে দোষটা দেখি, আমার পিতার কাছে সেই দোষ থাকলে আমি সেটা দেখি না। সন্তানের ক্ষেত্রে এটা হয়, মায়ের ক্ষেত্রে এটা হয়। এই যে দেশ থেকে বিতাড়িত এই মুসলমানগুলা, ওদেরও একই অবস্থা হয়, ওরা জঙ্গিদের কোনো দোষ দেখে না। এর কারণ হলো জঙ্গিরাই কেবল ওদেরকে ওদের সেই কল্পনার স্বপ্ন রাজ্যটা দিতে পারে। সেটা কি? সেটা হলো জিন্না সাহেব কিংবা ভারত যারা ভাগ করেছে, বা ভারতের যে নেতাগুলো ছিল দেশ ভাগের সময়, তাদের ব্যর্থতার ফলে যে একটা মুসলিম রাষ্ট্র গঠিত হলো, একটা হিন্দু রাষ্ট্র গঠিত হলো, ওই কল্পনাটা এরা বেশিরভাগ কিন্তু ত্যাগ করতে পারেনি।
অনেকে ত্যাগ করেছে, বঙ্গবন্ধু ত্যাগ করেছে, আমরা অনেকেই ত্যাগ করেছি, কিন্তু ওরা পারে নাই, ফরহাদ মজহার পারে নাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় চীনারা পারে নাই। আমাদের এক সময় কিন্তু ধারণা ছিল যে বাংলাদেশ যেহেতু আমরা একটা সেকুলার রাষ্ট্র করছি, ফলে সকল সেকুলার মানুষ বাংলাদেশকে মেনে নিবে। কিন্তু জুলাই জঙ্গি উত্থানের পর আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আসলে এটা ঠিক অত সরল সমীকরণ নয়। নাস্তিক, সেকুলার সবাই কিন্তু ওই পাকিস্তান মানসিকতার মধ্যে আবদ্ধ হয়ে আছে, অনেক সংখ্যক। আবার অনেক কিন্তু আমরা যে প্রগতিপন্থী একটা ধর্মনিরপেক্ষ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র করতে চেয়েছিলাম সেখানে এসছে। ফলে কিশোরকে কিন্তু আমি দোষ দেই না, ওর যে পরিস্থিতি সেখানে কোনো না কোনো জায়গায় একটা বড় সমস্যা আছে। দ্বিতীয় যে শিক্ষক, তার নাম হলো টরিক, কি টরিক ভুলে গেছি, বাট টরিক, সে বোধহয় প্রবাসে থাকে, সেও কানাডা বা এসবে থাকে, সে লাল বদর কথাটা শুনতে রাজি নেই। সেইটা বলেছে কি মোশাররফ করিমকে কেউ ধাওয়া টাওয়া দিয়েছে, কোথাও না দিয়েছে জানি না, সেটা নিয়ে। দেখুন, এটা ঠিক যে জুলাই জঙ্গি উত্থানে কিছু মানুষ অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়েছে, ফেসবুকে লিখেছে, সেই মানুষগুলো কখনো সার্জিস, হাসনাত, আক্তার এই ধরনের আত্মঘাতী চরমপন্থীদের সাথে যেতে পারবে না। তাদের দুই পক্ষের সেই আদর্শ না, কিন্তু বেশিরভাগ কিন্তু যেতে পারবে। আমি অনেককে চিনি যারা যেতে পারবে না, অনেককে চিনি। এই মঞ্জুরে টরিক যে ও কিন্তু সহজে চলে যেতে পারবে প্রথম সুযোগ, কিন্তু সুবিধা হয়ে গেছে কি এই মঞ্জুরে টরিক কোনো একটা এখন একটা ভ্যাকুয়াম পেয়ে সে অলরেডি আওয়ামী লীগের ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিজীবী শ্রেণীতে বসে গেছে। এই বসে যাওয়ার ফলে ও এখন আওয়ামী লীগকে সবক দিতে পারে। কিশোরেরও সবক দেওয়ার একটা দেখি যে খুব আগ্রহ, মঞ্জুরে টরিকেরও সবক দেওয়ার খুব আগ্রহ। কেন ভাই আপনারা মোশাররফ করিমকে এত বড় করে দেখছেন কেন? জুলাই আমাদের রাষ্ট্রের হৃৎপিণ্ডে আঘাত করেছে। এই হৃৎপিণ্ড, আমরা মরে যেতে পারতাম এই জুলাইতে, আমি ফিজিক্যালি না মরলেও আমার রাষ্ট্রটা মরে যেতে পারত। আল্লাহর অশেষ রহমতে জুলাই ব্যর্থ হয়ে গেছে। পিনাকি, তাজ হাসমি যেইভাবে এই আক্তার, সার্জিস, হাসনাতদের উস্কানি দিচ্ছিল যে সবাইকে এখনই মেরে ফেলো, শফিক রেহমান যেভাবে উস্কানি দিচ্ছিল সবাইকে এখনই নিয়ে এসে মেরে ফেলো, সবাইকে বলছিল, ইউনুসকে বলছিল যে আপনার হাতে এখন নেপোলিয়নের তলোয়ার, সবাইকে কতল করে ফেলেন। ওরা কতল তো করে ফেলতেও পারত, কিন্তু সংখ্যা কত কতল করবে? কতল এখনো করছে না, করছে তো। এই যে সবাইকে কতল করতে পারলো না, সেখানে তো ওরা ব্যর্থ হয়ে গেছে। এটা তো আসলে আমাদেরকে মেরে ফেলার একটা চেষ্টা ছিল, আমাদেরকে মারতে ব্যর্থ হয়ে গেছে। এখানে তো একটা ট্র্যাজেডি আসবে সামনে। সেই ট্র্যাজেডি তো এই পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা জুলাই জঙ্গি উত্থানে বিজয়ী হয়ে বা আন্দোলন করে সেখানে তারা সফল হয়ে গেছে, তারাই এই ট্র্যাজেডিটা শুরু করেছে। সেটা নিয়ে আমার আজকের আলোচনা না। আমার আজকের আলোচনা হলো যে এই যে কিশোর বা টরিক, এই বুদ্ধিজীবীগুলা কি করে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসে কি জানেন? ওরা ভেবেছে যে আওয়ামী লীগের তো একটা এখন চুপ মেরে গেছে, ওরা আবার বুদ্ধিমান, ওরা বুঝে গেছে যে আওয়ামী লীগ তো ক্ষমতায় চলে আসবে। এই জন্য ওদের আক্রমণ হলো আসলে যে আওয়ামী লীগের যেই নেতারা এখন চুপচাপ আছে, ওরা ধরে নিচ্ছে যে এরা সরে যাবে এবং এই লোকগুলা এই নেতৃত্ব পর্যায়ে কোনো না কোনো একটা সিট দখল করবে। কিন্তু জিনিসটা কি এত সহজ? হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতা নিয়ে অনেক কথা আমরা বলেছি, সবাই বলতে পারি, কিন্তু আমাদেরকে তো এটাও মানতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশকে একটা ভিখারির রাষ্ট্র থেকে একটা মধ্যমায়ের রাষ্ট্র কিন্তু এই নেতাগুলোকে নিয়েই করেছে। যত দোষ আমরা এদের দেই না কেন, আর ওনারা কি সবাই চুপছে? আমি তো দেখি যে সবাই কিন্তু এর মধ্যে কথা বলেছে, কেউ বেশি বলেছে, কেউ কম বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটা একটা পরিশুদ্ধতা চলছে প্রাকৃতিক ভাবে, কিন্তু এদের কিন্তু অস্থিরতা আছে যে এই সব জায়গাগুলা দখল করার জন্য। অদ্ভুত ব্যাপার। কিন্তু ওরা আসলে একটা কল্পনার রাজ্যে আছে। টরিক, পাশা, এরা সবক দিতে আসে, এরা আসলে আওয়ামী লীগের কার্যক্রমটা দেখতে পাচ্ছে না। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা কি বসে আছে? শেখ হাসিনা তো আওয়ামী লীগের
সভানেত্রী, এদের আবার সবার আক্রমণ, বিশেষ করে পাশা টাশায়, ও ছোট মানুষ, বললাম না বেশি কথা, আক্রমণের জায়গা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা ৭৮ বছর বয়সে বসে নাই, এবং আমরা যারা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, আমরা আওয়ামী লীগের কার্যক্রম দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না। আর অন্য নেতারা চুপ থাকবে না কেন বলুন তো? আমরা দেখছি না যে শেখ হাসিনা দিন রাত আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে মিটিং করছে না? তো সেখানে তো আওয়ামী লীগের অন্য এই তৃণমূল এবং শেখ হাসিনার মাঝখানে যে নেতারা আছেন তারা তো এখানে পর্যবেক্ষক। আওয়ামী লীগের যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 2 বছর বক্তৃতাটা টানা দেন, তাহলে ওই 2 বছর অন্য নেতারা কেন কথা বলবে? এটাই তো স্বাভাবিক। শেখ হাসিনা যেইভাবে আওয়ামী লীগের এখন কার্যক্রম করছেন, এটা তো উনি, আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দিয়েছে, উনি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা উনি বিশ্রাম নিয়ে, বাকি সময়টা তো উনি বক্তৃতায় দিচ্ছেন বা শুনছেন অন্যদের কথা। তো এই সময় অন্য নেতারা কথা কেন বলবে? এই যে সবাই চুপ আছে, অনেকের মনে সন্দেহ, অনেকের মনে লোভ, কেউ দেখছে মানে যারা ভবিষ্যতে অন্যায় করেছে, আওয়ামী লীগের লোকজনকে মেরেছে, তারা দেখছে যে ভয় দেখছে, আর অনেকে সুবিধা মনে করছে যে এই আমার জন্য একটা মোক্ষম সময় এখানে ঢুকে যাওয়ার। এত সহজে এটা হবে না। এটা আওয়ামী লীগের সভানেত্রী গত 2 বছর উনি লাগাতার বক্তৃতা দিচ্ছেন, ফলে অন্য কেউ এখানে বক্তৃতা দিবে না, এটাই স্বাভাবিক, এটাই হলো পার্টির নিয়ম, এটাই হলো এইভাবেই শৃঙ্খলাটা চলে। কিন্তু ওদের সহ্য হচ্ছে না, ওরা মনে করছে যে, কেউ মনে করছে আওয়ামী লীগ অনেক দুর্বল, কেউ মনে করছে আওয়ামী লীগের এখানে ঢোকার সুযোগ আছে। এত সহজে আসলে এটা হবে না। ফলে টরিক, পাশা এরা যেসব কথা বলছে এগুলোতে, তবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কিন্তু এইদের ফেসবুক যেখানে ওরা বক্তৃতা দেয়, ওখানে গিয়ে যেই পরিমাণ গালিগালাজ ওদেরকে করে, ওদের লজ্জা থাকলে ওরা আসলে দ্বিতীয়বার এই কাজগুলো করতে আসবে না, এই আওয়ামী লীগকে সবক দেওয়ার জন্য আসবে না। আর ভাই টরিক, আপনাকে জিজ্ঞেস করছি, মোশাররফ করিম কে? আমি বলছি না যে মোশাররফ করিমকে মারতে হবে বা কিছু করতে হবে। জুলাইতে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা মরে যেতে পারতাম, আমাদের রাষ্ট্র মরে যেতে পারত। আমরা তো ইউনূসকেই, আপনি চিন্তা করেন তো ইউনূসের কি দশা হবে ভবিষ্যতে? আপনি সেখানে মোশাররফ করিমকে নিয়ে চিন্তিত। আরো কিছু কিছু উপদেশ দানকারী দেখলাম যে ওই যে হাসনাত, এরা যে আবার লন্ডনে গিয়ে আরেকটা চমক সৃষ্টি করেছিল, হাসনাত আর সাদেক নামে দুই জঙ্গি, বলে যে আওয়ামী লীগ এগুলা করছে, কি অর্জন করছে? ভাই বাংলাদেশের দিকে তাকান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একই রকম স্টিম রোলার আওয়ামী লীগের উপর চালিয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা কত খবর দেখছি, আওয়ামী লীগের এই তৃণমূলের এই অবহেলিত কর্মীরাই কিন্তু খবরগুলো আমাদের দিচ্ছে কিভাবে অত্যাচার করতেছে বর্তমানে এই তারেক রহমানের সরকার। একই ধারাবাহিকতায় কিন্তু চলে আসছে। ওই যে পিনাকি তাজ হাসমি বলছিল না যে এখন ইউনূসের হাতে নেপোলিয়নের তলোয়ার, সেই তলোয়ার তো তারেক রহমানও ধরে রেখেছে, তাই না? একই অবস্থা কিন্তু আওয়ামী লীগের উপর কিন্তু স্টিম রোলার চলে যাচ্ছে। সেই জায়গায় আপনারা হাসনাতকে একটা ডিম মারলো, ওইটা দেখছেন, ওই মোশাররফ করিমকে একটা থাপ্পড় দিল, ওইটা দেখছেন। কিন্তু এই যে লোকগুলাকে বাংলাদেশে খুন করে ফেলতেছে, বাড়িঘর থেকে উচ্ছেদ করছে, সব জ্বালিয়ে দিচ্ছে, সেগুলো আপনারা দেখেন না। তার তুলনায় এটা কি জিনিস? এই ইউরোপ আমেরিকাতে কেউ কাউকে খুন করতে পারে? পেছনে পেছনে ওরা এই আত্মঘাতী জঙ্গিগুলো এখনো তো বুঝতে পারছে না ভবিষ্যতে ওদের জন্য কি বিপদ আসছে। আমি তো বরঞ্চ ওদেরকে উপদেশ দিতে চাই যে তোমরা যেখানে আসো পালিয়ে যাও, কারণ বাংলাদেশে একটা ভীষণ ট্র্যাজেডি আসতেছে, এইটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন যৌবন সব দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। ওই কত বছর বঙ্গবন্ধু জেলে ছিল, এগুলো একটু হিসাব নিয়ে দেখেন। আওয়ামী লীগের দাবি এই দেশের উপর কতটা, এগুলো ইতিহাসটা না চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন না। দেশটা আওয়ামী লীগের, দেশটা শেখ হাসিনার বাপের, এইটা ফিজিক্যালি সত্য। সেইখানে শেখ হাসিনার বাপ, শেখ হাসিনা এবং তাদের সমর্থকদের আপনারা বাংলাদেশ থেকে বের করে দিবেন, এইটা কিন্তু দুরাশা। ওই আঙ্গিকে সবাই চিন্তা করবেন, আর দেখবেন যে আওয়ামী লীগ এখন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। সেইখানে খুব সহজে কেউ ঢুকে যাবেন, এইটা বোধহয় ভবিষ্যতে আর হবে না। ফলে এইসব অর্বাচীনের মতো লেকচার দিতে পারেন, কিন্তু সেখানে আসলে
আমাদেরকে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন আগের যে কোনো সময় হচ্ছে বেশি সচেতন, তবে আমাদের সচেতনতাটাকে আমাদের ধরে রাখতে হবে। ডক্টর ইউনূস যে ভয়ঙ্কর দুর্বৃত্তায়ন চালু করে গেছে বাংলাদেশে, সমাজের সভ্যতা শিষ্টাচার ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা সহ যে ভয়াবহ ক্ষতি করেছে, যা পুষিয়ে উঠতে দীর্ঘকাল বিলম্ব হবে। যারা ডক্টর ইউনূসকে সমর্থন করে বা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে উত্তাল করতে সাহায্য করেছিলেন, তাদের কিছু লোকের বিভিন্ন সময়ে আত্ম উপলব্ধি নিয়ে যে সকল কথা, সেগুলো নিয়ে আজ আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রথমেই এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের কথা শুনি, তিনি কিভাবে দেখছেন সবকিছুকে। জীবদ্দশা দেখবো কোনা খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনূস সেন্টার যদি এরকম ভাঙে, ইউনূসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখাই দিচ্ছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। ইউনূস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসেন। তাকে নষ্ট করে দিয়েছে ইউনূস। প্রতিশোধের জন্য আমি শেখ হাসিনার বাড়ি যে গত সপ্তাহে হাঁটতে গেছিলাম শুক্রবারে, ওখান দিয়ে দেখলাম সময় কি বদলায়। এখন তার বাড়িতে কারা ঢুকতেছে, কারা বেরোচ্ছে। হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, এটা থাকবে, ব্রিটিশ করেছে, কিন্তু পদ্মা সেতুর নিচের মাটি কেটে নিয়ে যাব। কি ষড়যন্ত্র সেটা বুঝতে বড় কঠিন হবে। তারপরে আমাদের কার্জন হল থাকবে বহালতবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামে বাড়ি 32 নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইবো না। এইগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। জীবদ্দশা দেখবো কোনা খোলা না খাস্তা। এটা তার আলোচনার একটি পার্ট। আমরা আরো কয়েকটি বিষয় একটু শুনি, তারপর আমরা কথা বলবো। 32 নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয়, তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল, তাদের যারা কোনো যদি সংশ্লিষ্ট থাকে কোনো ইয়ে নেই। আমি বলছি, তুমি যে কাজ করেছো তোমার উপর সেই কাজই হবে। তোমার ইউনূস সেন্টার গুলো এভাবে ভাঙা হবে, তোমার গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক ভাঙা হবে, এটাই হতে বাধ্য। 32 নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয়, তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল। এটা আমরা আনিস আলমগীরের কথা শুনলাম। আমরা আরো কয়েকটি ভিডিও শুনি, তারপরে কথা বলি। একজন চরম অসভ্য যে নারীর যৌনাঙ্গ নিয়ে স্লোগান দেয়, তাকে বীরে পরিণত করার ঘটনা নিয়ে ডক্টর বদিউর রহমান কি বলছেন? ওসমান আলী বীর হইল কেমনি সেটাই তো আমি এখনো বুঝি নাই। কোন আন্দোলনে অংশগ্রহণ করছে, আমরা করিনি। আমরা কি কবা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু, জাতির জন্য তার 570 দিয়ে গোসল হয়। হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলো তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা। জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস। আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। কার্জন হল থাকবে বহালতবিয়তে, কিন্তু তিনি ওই যে কথাগুলো আমি প্রথমে বললাম, সেটা আমরা আরো কয়েকটি ভিডিও কন্টেন্টস দেখি, তারপর আমরা কথা বলি। আওয়ামী লীগকে আপনি বন্ধ করে দিবেন, তারা সুযোগ পাইলে ডিম মারবে না, সুযোগ পাইলে জানাজায় গিয়ে জয় বাংলা স্লোগান দিবে না, সুযোগ পাইলে মিছিল করবে না, এটা তো হয় না। একসময় তো একটা বিরক্ত হয়, তখন আপনি দেখবেন যে না, আসলে তো এটা শক্তি। কোন একটা শক্তিকে যদি আপনি জোর করে দমায় রাখতে চান, তাহলে সেই প্রকাশের জন্য একভাবে না একভাবে বেরোবে। খরস্রোতা নদীতে পার দিয়ে পানি আটকাতে পারবে না, ওটা পার ভেঙে চলে যাবে। কিংবা পারও যদি শক্ত করে বাঁধেন, তাহলে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাবে। এখন আওয়ামী লীগের মতো একটা শক্তিকে আপনি নাজাইজ করে দিলেন, পোলা ফাইনে যমুনার সামনে দাঁড়িয়ে ভিসকি দিল, তখন ইউনূস তার কথা পাল্টালো। ইউনূস আগে কি বলছিলেন যে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাজার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা তো সবসময় বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, কিন্তু দুইজনই তো কথা রাখে না। আর বাজার সরকার গঠনের পরে সবচেয়ে নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক কাজ করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এটা বাজারদের জন্য ভালো হয় নাই, তার জন্য এখন তাকে নিষিদ্ধ করে দিবেন। নিষিদ্ধ করে রাখবেন কোথায়? সামাল দিবেন কে? এই শক্তিগুলো তো রয়ে গেছে। একমাত্র দল তৃণমূলের জন্ম, আওয়ামী লীগ
তো সেটার তো তৃণমূলে সাপোর্ট হয়ে গেছে। বাজারদের জন্য ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে এসে করছে, জাফা জাতীয় পার্টির জন্য ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো ওগুলো এখন সুর পাল্টাইয়া এইসব কথা বলবে, কিছু ভালো কথা বলবে, মানুষের ভালো লাগবে। কিন্তু আমি যেটা পরিষ্কার ভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে রাজনীতির পর্যবেক্ষণ থেকে বলি যে একটা মারাত্মক কাজ করেছে বাজার আওয়ামী লীগের নিষিদ্ধ করে। আপনি যখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখেন, আপনি যখন তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেন, তাকে অবরুদ্ধ করে রাখেন, অবদমন করেন এবং তার নেতা কর্মীদেরকে জেলে দেন, তাদের উপর নির্যাতন আসে, তারা যেখানে যাচ্ছে তাদেরকে মফ করেন, তারা বিদেশে পালিয়ে আছে, অনেকেই তাদের দেশে ফিরতে পারছে না, বাড়িতে যেতে পারছে না, এরকম একটা বিস্ফোরকমূলক পরিবেশে আপনি দেশে যখন কথা বলতে পারছেন না, বিদেশে তো পারে, বিদেশে তো আপনি বাধা দিতে পারেন না। তো বিদেশে এটা হবে, এবং এই হওয়াটা এই একটা দুইটা না। ইউনুস যেখানে যেখানে যাবে সেখানে তাকে ডিম মারার জন্য লোক তৈরি থাকবে, যতই সে এখানে নিক, প্রোটেকশন নেই। হাসনাত আব্দুল্লাহরা কিংবা তাদের দলের অন্যরা যে যেখানে যাবে একই কাজে চলবে। জামাতকে হয়তো ওভাবে দিবে কিনা আমি জানি না, কিন্তু এই দুই দল টার্গেটেড থাকবে। কারণ এরা যা কিছু করেছে, প্রতিহিংসার রাজনীতিকে বাংলাদেশের মধ্যে বীজ বপন করেছে, এরা মব সংস্কৃতি চালু করেছে, এরা যেটা করেছে সেটা তাদেরকে দেওয়া হবে। আমেরিকার মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ। আমরা আনিস আলমগীর এবং বদিউর রহমানের কয়েকটি ক্লিপ শুনলাম, আমি আর একটা ক্লিপ শুনে আমার কথাগুলি বলবো। তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বলল এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। তাদের ব্রেনের মধ্যে তো ওটাই আছে, মৌদুদিবাদী আছে, তাদের ব্রেনের মধ্যে তো জিন্নাই আছে। আপনি কি দেখেন নাই যে এই গত 18 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার জন্মদিন পালন করা হয় না? তো ইতিহাস মেনে নেবে না। আমরা আরেকটি ক্লিপ দেখে তারপর আমরা কথা বলি। লিবিয়াসের মতো লোকটোক বাইরের থেকে এনে এখানে দেশটাকে আরো পিছিয়ে দিয়েছে। উনি ট্রাম্পের সাথে বেয়াদবি করতে যাবেন, হুট করে ওই যে ভেনেজুয়েলার মতো উঠে নিয়ে যাবে, কি করবেন? আরে বাতিল করার জন্য আপনার শক্তি আছে কিনা সেটা দেখতে হবে। আপনি ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করতে পারলে পরের দিন আপনার সরকার থাকবে কিনা। লিবিয়াসের মতো লোক। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আনিস আলমগীর এবং আর একজন নারী শিক্ষিকার কিছু মতামত শুনলাম। বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছে। সেই বঙ্গবন্ধুর সারা জীবনের সমস্ত কর্মময় স্মৃতি মুছে দেবার জন্য ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, যে আওয়ামী লীগের নেতৃত্বে 77 বছরে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অর্জন এসেছে, সেই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুস যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিদেশিদের সাহায্যে ক্ষমতা এসেছিল, তার কৃতকর্মকে বৈধতা দিল বিএনপি। এবং এই ধারাবাহিকতা যারা যারা সম্পৃক্ত আছে তাদের পরিণতি কি হতে পারে সে বিষয়ে তাদের মতামত শুনলেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের এবং দেশের বাইরে, মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি বিরোধিতা করেছিল এবং তাদের যারা বিদেশ থেকে সাহায্য করেছিল, এবং দেশের অভ্যন্তরে যারা স্বাধীনতা চায়নি, তারা প্রতিশোধ দিতে নানা রূপে নানা নামে আবির্ভূত হয়ে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ 2024 সালের জুলাইয়ের সন্ত্রাস। সেই সন্ত্রাসে এই সভ্য সমাজটা ধ্বংস হয়ে গেছে। বেয়াদব অসভ্যদের প্রতিষ্ঠিত করা হয়েছে, অসভ্যদের কালচারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, অসভ্যদেরকে জাতীয় বীর নামক খেতাব দেওয়া হয়েছে, বাঙালি জাতির পুণ্যস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। এই ঘটনার প্রায়শ্চিত্ত তাদের
করতেই হবে, সেদিন খুব দূরে বলে আমার মনে হয় না। বিএনপি ইজ এ গভর্নমেন্ট অফ নন ডিসিশন মেকার্স গভর্নমেন্ট হয়ে গেছে এবং তারা একটু রাজাকার, একটু মুক্তিযুদ্ধ, একটু পাকিস্তান, একটু অমক অমক ভারত এগুলো গ্রহণ করতে গিয়ে তারা আসলে কোনো পক্ষেই থাকতে পারছে না। আপনার জুলাই শহীদদের পরিবার এবং জুলাই আহতদের আপনি লক্ষ লক্ষ টাকা দেন, আপনি দরকার হলে আরেকটা ডিপার্টমেন্ট বানান, আপনি যদি বানায় ঠিক রাখতে পারেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কোনো অবস্থাতেই কোনো বিতর্কের মধ্যে রাখা যাবে না যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র সহ টোটাল এই গ্যাং এরা যে পাকিস্তানি চেতনার অনুচর। কারণ পুরা বঙ্গভবনের গেটের সামনে আপনার আবু সাইদের ছবি, কেন 16 ডিসেম্বরে কেন আবু সাইদের ছবি থাকবে? এবং পুরা বিজয় দিবস যেন মনে হচ্ছে বিধবার বাড়িতে এসছি আমি। গত পরশুদিনও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জামাত সম্পর্কে বলেছে যে 71-এ ওরা কি করেছে আমরা জানি। ধন্যবাদ জনাব প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ ঢাল অভিনন্দন বারবার এইগুলো কথা বলার জন্য, কিন্তু আপনার সরকারের কার্যক্রমে তো এটার প্রতিফলন থাকতে হবে। আপনি বিএনপির একটা মেন্টাল প্রবলেম হয়েছে কি, বিএনপি মনে করছে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। নো, আপনি যদি মুক্তিযুদ্ধকে খালি আপনার ভোটে জিতার জন্য ব্যবহার করেন আর জামাত ইসলামকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য বলেন, সেটা আপনি বলতে পারেন ধন্যবাদ, কিন্তু আপনি বাস্তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবেন না। এইটা বিশ্ব বাটপার ডক্টর ইউনূসের 8ই আগস্ট রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর থেকেই এই একটা কুৎসিত কদর্য প্রতিযোগিতা জামাত, মৌলবাদী, 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর এবং কিছু বামপন্থী যারাও মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল, এই সব শক্তি মিলে ইউনূসের নেতৃত্বে এই কাজগুলো করেছিল। আপনার মনে আছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনূসের কুখ্যাত সেই সাক্ষাৎকার যে রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে। আমরা বারবার ভেবেছিলাম, এখনো ভাবতে চাই, কারণ বারবার তো স্বপ্নভঙ্গ হয়, যে বিএনপি সরকারের কার্যক্রম, বিএনপি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক্সটেনশন নয়, বা দুষ্টুজনেরা যে বলে জুন 2025-এ তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডন বৈঠকই সবকিছু হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু ক্রমান্বয়ে যত কাজ দেখছি আমরা বিএনপি সরকারের, মনে হচ্ছে ইউনূসেরই জাস্ট এক্সটেনশন। আপনি যে জিনিসটা বললেন আমারও চোখে পড়েছে, এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। জুলাই আন্দোলনে যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা নিজেরাও নিশ্চয়ই চায় না যে তাদেরকে মুক্তিযুদ্ধ সঙ্গে কম্পেয়ার করা হোক, কিংবা এই ভাতাটা বোধের প্রস্তাব, ভাতা কন্ট্রোলও করবে, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এইটা অত্যন্ত বিএনপির, দেখেন আমি বারবার বলি, মানুষ আমরা সাফল্য চাইলেও হবে কি, বিএনপির সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিএনপি ইজ এ গভর্নমেন্ট অফ নন ডিসিশন মেকার্স গভর্নমেন্ট হয়ে গেছে এবং তারা একটু রাজাকার, একটু মুক্তিযুদ্ধ, একটু পাকিস্তান, একটু অমক অমক ভারত এগুলো গ্রহণ করতে গিয়ে তারা আসলে কোনো পক্ষেই থাকতে পারছে না। আমার বক্তব্য, প্রথম কথা, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষ বা যারাই করেছিল, জনগণেরও সম্পৃক্ততা ছিল, সেটা হচ্ছে শোষণ মুক্তি, বৈষম্যর বিরুদ্ধে। নিশ্চয়ই জুলাই শহীদ যারা আন্দোলনে যারা হয়েছে তারা ভাতা পাওয়ার জন্য করেনি। এই ভাতা কালচার করে এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে বরং বিতর্কিত করা হচ্ছে। আমি বরং এমপি সাহেবদের কাছে বলে তো লাভ নেই, সরকারের সিদ্ধান্ত, সরকারকে বলবো যে এটা অন্য কোনো পদ্ধতিতে করা। আর এই যে মুক্তিযুদ্ধকে মিলিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকৃত কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা। আমার প্রশ্ন, তাহলে আজকে নূর হোসেনের বাবা মাকে ভাতা দেওয়া হয় না কেন? বা ডাক্তার শামসুল আলম মিলন 90-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, আপনার ডাক্তার ময়জুদ্দিন, ফাত্তা, ডাক্তার জেহাদ, এবং ওই 90-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা এসেছিল বিএনপি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন। তাহলে ওই আন্দোলনের শহীদদের কি অযোগ্যতা, বা ওই আন্দোলনে আহতদের পরিবারের, এটি অত্যন্ত আমি বলবো বিএনপি সরকারের কাঁধে ইউনূস সরকারের ভূত এখনো চেপে আছে, এবং এই সিন্দাবাদের ভূত বিএনপিকে কতদূর ভোগাবে এটা বিএনপির সিদ্ধান্ত নিক। এইটা আমি মনে করি কোন অবস্থাতে এটা সঠিক হয়নি। এইটা মুক্তিযুদ্ধকে, আমি পরিষ্কার বলি, মুক্তিযুদ্ধকে বা 24-এর গণ আন্দোলনকে
সেই শক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যায়। যারা ৭১-এ মুক্তিযুদ্ধে হেরে গিয়েছিল, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আমার মা বোনকে পাকিস্তানিদের কাছে গনিমতের মাল বলেছে। আর আমরা যেরকম তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনি সহ আরো আমাদের পরের প্রজন্ম মুক্তিযোদ্ধা, নাহিদদের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু ওই প্রজন্মেই সেই রাজাকাররা, চেতনার রাজাকার আছে যারা ৪৭, ৭১, ২৪কে মিলাতে চায়। কাজে আমি বিশ্বাস করি নিশ্চয়ই পাকিস্তান বিএনপি রাজাকারদের চেতনাকে ধারণ করে না, তাহলে কখনোই এই উদ্যোগ নেবে না ৭১-এর সঙ্গে ২৪কে কম্পেয়ার করার। কিন্তু হচ্ছে তো আমাদের কথা হচ্ছে যে আপনি যেমন বলেন যে ৯০-এর গণ আন্দোলনের শহীদরা তাহলে ভাতা পায় না কেন, কেন এই আন্দোলনকে এইভাবে তুলনা করা হচ্ছে ৭১-এর সঙ্গে বা ভাতা দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে যে ঠিক না, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের যদি অসীম একটা গুরুত্বের সঙ্গে বা সম্মানের সঙ্গে কেউ দেখতে চায়, দেখুক, তাদের ২ লাখ টাকা ৫ লাখ টাকা করে দিক প্রতি মাসে, আমাদের কোনো আপত্তি নেই, যে যেমন পারে সেভাবে করুক রাজনীতি। কথাটি হচ্ছে যে সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আমাদের যারা সূর্য সন্তানেরা ৭১-এ শহীদ হয়েছেন অথবা ৭১-এ মানে যুদ্ধাহত হয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের এক কাতারে নিয়ে যাওয়ার এই মানে এটি কি একটা পরিকল্পনা যে তাদের ভাতাও ২০,০০০ টাকা, এদের ভাতাও ২০,০০০ টাকা এবং একই মন্ত্রণালয়ের অধীনে? মানে আপনার কি মনে হয় যেটা মানে খুবই পরিকল্পনার সঙ্গে ৭১কে ম্লান করে দেওয়ার যে অভিযোগটি প্রথম থেকে উঠেছিল সেটি এখনো অব্যাহত আছে? অবশ্যই, অবশ্যই। এবং এইটা বিএনপির জন্য আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করি। দেখেন, যে কোনো মৃত্যুই আমাকে কষ্ট দেয়, আমার বাংলাদেশের নাগরিক হোক চাই বিশ্বের নাগরিক হোক। এবং জুলাই আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে, এখন কে মেরেছে এটাও তো এখনো সিদ্ধান্ত হয়নি, কোনো তদন্ত হয়নি। আমি বলি এই প্রয়াসটা আমি দেখেছিলাম ২০২৪-এর ১৬ই ডিসেম্বরে মহামান্য রাষ্ট্রপতি, আমরা সুপ্রিম কোর্টে যারা সিনিয়র লয়ার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা বিজয় দিবসে গিয়েছিলাম বঙ্গভবনে। ওইখানে গিয়ে মনে হলো, আমি প্রথম টের পেলাম সরাসরি, আমি তো আর রাষ্ট্রের কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ নেই, সাধারণ নাগরিক। ওই প্রথম আমি বুঝলাম যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র সহ টোটাল এই গ্যাং, এরা যে পাকিস্তানি চেতনার অনুচর। কারণ পুরা বঙ্গভবনের গেটের সামনে আপনার আবু সাইদের ছবি। কেন ১৬ই ডিসেম্বরে কেন আবু সাইদের ছবি থাকবে? এবং পুরা বিজয় দিবস যেন মনে হচ্ছে বিধবার বাড়িতে এসছি আমি, যেটা পরবর্তীকালে গত বছর ২৬শে মার্চ শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সুন্দর প্রাণবন্ত করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেন পান্না ভাই, আপনার দীর্ঘ অভিজ্ঞতা সাংবাদিকতার, আমরা কি ৫২ ভাষা ২১শে ফেব্রুয়ারি যখন উদযাপন করি, আমরা সালাম, বরকত, জব্বার তাদের প্রতিকৃতি রাখি, তাদের নাম রাখি? ওইখানে তো আমরা মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলি না। আবার মুক্তিযুদ্ধের ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চে আমরা গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, আমরা তাদের হত্যার কথা বলি। আমরা তো ৫২ ভাষা আন্দোলনের কথা বলি না। আবু সাইদ একটা সরকারের বিরুদ্ধে তার গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করেছে, সেটা নিয়ে পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু আপনি বিজয় দিবসে আবু সাইদের প্রতিকৃতি সারা বঙ্গভবনে। এবং এই যে মুক্তিযুদ্ধকে যারা নিজেদের পরাজয় মনে করে, যারা ৭১-এ পরাজয় মনে করেছে, এখনো নতুন প্রজন্মের কিছুকে বিভ্রান্ত করেছে, বিএনপি সেইটাকে উৎসাহ দিচ্ছে, বিএনপি সরকার এই বাজেটের প্রস্তাবের মধ্য দিয়ে। এবং এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। আপনি ঠিকই বলেছেন, আপনার জুলাই শহীদদের পরিবার এবং জুলাই আহতদের আপনি লক্ষ লক্ষ টাকা দেন, আপনি দরকার হলে আরেকটা ডিপার্টমেন্ট বানান, আপনি যদি বানায় ঠিক রাখতে পারেন। কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কোনো অবস্থাতেই কোনো বিতর্কের মধ্যে রাখা যাবে না। তাহলে ৯০-এর গণ আন্দোলনের কি হবে? ৯৬-তে কেয়ারটেকার সরকারের জন্য যে কত লোক শহীদ হয়েছে, তাদের আন্দোলনের কি হবে? ২০০৬ যারা কেয়ারটেকার ব্যবস্থা চালু রাখার জন্য আন্দোলনে শহীদ হয়েছিল, তাদের কি হবে? আমি একদম নির্মোহভাবে বলছি, আপনি তো মানে যে আন্দোলনে বিএনপি নাই, সেই আন্দোলন তো নাপাক না। ৯৬-তে তো কেয়ারটেকারের জন্য বাংলাদেশের মানুষ ব্যাপক গণ আন্দোলন করেছে, অনেক লোক শহীদ হয়েছে। ২০০৬ শহীদ হয়েছে বিএনপি সরকার, তদানীন্তন বিএনপি সরকার যে কেয়ারটেকারকে পলিউট করার চেষ্টা করেছে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে, এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য পুরো ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। কারণ আমরা যে যখন আমাদের সরকার ক্ষমতায় থাকে, কেউ ক্ষমতা ছাড়তে চায় না। তো কাজে সব আন্দোলনটি তাহলে আপনি একটা করে মন্ত্রণালয় খুলে দেন, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার সঙ্গে কোনো কম্পেয়ার হবে না, তাদের এই কাজের মধ্যে ঢুকানো ঠিক হবে না। এটার আমি তীব্র নিন্দা জানাই।
সেটা তো জাতীয় পর্যায়ে ঠিক হবেই না, কিন্তু এর মধ্যে দিয়ে কি বিএনপিও খুব বেশি লাভবান হচ্ছে? বিএনপি মনে হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের অনেকখানি কি বলা যায় এটিকে, সব তাদের সমর্থন অটুট রাখতে এই কাজগুলো করে যাচ্ছে, নাকি বিএনপি আসলে ভুল পথে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, বিএনপি ভুল পথে যাচ্ছে, এবং বিএনপি আমি আবারও বলি 3 মাস তো পার হয়ে এখন বোধহয় 4 মাসের ঘরে পা দিয়েছে, 4 মাসও শেষের পথে। বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে, আর যাই সিদ্ধান্ত নিচ্ছে চরম বিতর্কিত, চরম প্রশ্নবিদ্ধ। যেরকম এটার প্রস্তাব দিয়েছে বাজেটে, কারণ বাজেটে সরকারি দল প্রস্তাব দিলে তো সেটাই পাশ হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে। আমাদের তো এমপিদের সেই স্বাধীনতা হয়নি যে বাজেট নিয়ে দলের হুইপিং এর বাইরে আলাপ করবে। কাজেই এইটা বিএনপির জন্য সঠিক হচ্ছে না। জনগণ তার দৃষ্টিতে তার মতো করে সে তার শহীদদের স্মরণ রাখবে, কিন্তু বিএনপি সরকার বিপদে পড়বে। এই দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও একজন বীরুত্তম, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তার মানে তার চেয়ে আমাদের দরদটা বেশি নয় জিয়াউর রহমানের প্রতি। তিনি তো তার সন্তান সরাসরি, তাই না? তার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং একজন সেক্টর কমান্ডার। মানে এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে তার বাবার সাথে তুলনা করবেন? এটি কোন বিবেচনায়? দেখেন, আপনি তো রাজনৈতিক কারণে এগুলো করলে তো আপনার সরকার বিতর্কিত হবে, আমরা তো চাই না। গত পরশুদিনও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জামাত সম্পর্কে বলেছে যে 71-এ ওরা কি করেছে আমরা জানি। ধন্যবাদ জনাব প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ ঢাল অভিনন্দন বারবার এগুলো কথা বলার জন্য, কিন্তু আপনার সরকারের কার্যক্রমে তো এটার প্রতিফলন থাকতে হবে। আপনি বিএনপির একটা মেন্টাল প্রবলেম হয়েছে কি, বিএনপি মনে করছে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। নো, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা সেই জন্য আওয়ামী লীগকে সম্মান করি। কিন্তু আওয়ামী সরকারের নানা ব্যর্থতা, নানা ব্যর্থ শাসন, স্বৈরাচারী শাসন থেকে যা যা হয়েছে তার তো মানুষ প্রতিবাদ করেছি। আপনারা কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের হাতে ছেড়ে দিচ্ছেন? আবার দেখেন, শেখ হাসিনা একটা কথা প্রায় বলতো যে দেখো, আমি যখন থাকবো না তখন বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর অপমান দেখতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙবে, বাংলাদেশের শহীদরা অপমানিত হবে। আমরা কিন্তু তখন অনেক সময় বলেছি, কেন আপনি ছাড়া কি মুক্তিযুদ্ধ হয় না, মুক্তিযুদ্ধ সংরক্ষণ হয় না? কিন্তু ডক্টর ইউনূস তো পাকিস্তানি অনুচর, পরিষ্কার কথা, আসিফ নজরুল থেকে শুরু করে সব, রিজওয়ানা, শুভ্র, ওই গ্যাং যা আছে। কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধের কথা বলেই ভোট করেছে। বিএনপি যে তার বিপুল ভোট পেয়েছে, শুধু তার একার ভোট না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা মনে করে এই দেশ শাসন করবে, মুক্তিযুদ্ধের বিশ্বাস দলগুলো, তাদের একটা বিশাল অংশের ভোট এসে এই জামাতের, এই আপনি দেখেছেন তো ইসলাম ব্যাংক থেকে বের হয়েছে 22,000 কোটি টাকা নাবিল গ্রুপের মাধ্যমে তারা সংগ্রহ করে 22,000 কোটি টাকা নির্বাচনে খরচ করেছে, ইসলাম ব্যাংকে ধ্বংস করে দিয়ে। কাজে তার বিরুদ্ধে মানুষ জিতলো তো এই কারণে, বিএনপিকে জেতালো। এবং বঙ্গবন্ধুর শাসক বঙ্গবন্ধুর আপনি অসংখ্য সমালোচনা করেন। বর্তমান প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো তার শাসনামলে একটি শব্দ বঙ্গবন্ধুকে নিয়ে বলেনি, বরং আমাদের দৃষ্টি স্মরণে আছে, আর্কাইভ খুললে পাওয়া যাবে। 79 সালের পার্লামেন্টের প্রথম সেশনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ শুরু করেছিল 2 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কাজে বিএনপি এই যে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে যে আওয়ামী লীগ দলীয়করণ করে, যে অভিযোগ আমরা সবাই দেই, সেখান থেকে মুক্ত করার তো একটা সহজ পথ এখনো আছে। বিএনপি পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করুক, বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের মহান স্থপতি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সরকার, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের সহ বীর সেক্টর কমান্ডাররা, এই আমার মনে হয় বিএনপির মধ্যে এখনো জামাত আছে, তাদের পলিসি মেকিংও গুপ্ত জামাত, সুপ্ত জামাতের প্রভাব রয়ে গেছে, এইটা মুক্ত হওয়া দরকার। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে আর একটু বিষয় আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে, আপনি আবু সাইদের কথা বলছেন যে বিজয় দিবসে বঙ্গভবনের গেটে আবু সাইদের ছবি, এবং সেটা নিয়ে সমালোচনা হয়েছে, আপনি নিজেও আবার সেটি তুললেন। আরেকটু নতুন তথ্য নিশ্চয়ই আপনার জানা আছে, এর আগেও হয়তো অনেকের সঙ্গে আলোচনা করেছি। আমাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টে তো নানান পর্যায়ে পরিবর্তন করা হচ্ছে, এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আবার কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করা হচ্ছে। আবার এখানে বিভিন্ন আমাদের যে ঐতিহাসিক ছবি যুক্ত ছিল পাসপোর্টে, সেগুলো কিছু কিছু তুলে দেওয়া হচ্ছে, কিছু কিছু রাখা হচ্ছে। সেখানে আবু সাইদের ছবিও নাকি সংযোজিত করার প্রস্তাব করা হয়েছে, হয়তো সেটি হবেও। মানে আমি আসলে জানি না যে আমরা আসলে কত দ্রুত আমরা 47 দিকে ফেরত যাচ্ছি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে জামাতের একজন এমপি জাতীয় সংসদ বলে, মানে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করলেন তিনি মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। ওই সংসদ সদস্যের নাম হচ্ছে আব্দুল মুনকাতিব, জামাতের সংসদ সদস্য। কিন্তু অনুসন্ধানে জানা গেল যে তার বাবা জীবিত আছেন।
সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে নিজের বাবাকে এভাবে দাবি করে, মানে এটা কোন পর্যায়ের মিথ্যাচার? দেখেন, এটা দিয়ে আরেকবার প্রমাণ হলো, দুটা বিষয় প্রমাণ হলো যে আমাদের বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাজউদ্দিন আহমেদের সফল মন্ত্রিসভার মাধ্যমে যে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, এটি অম্লান এবং এটি সবসময় বাঙালি জাতির মণিকোঠায় থাকে। এখন জামাতের হয়েছে কি, জামাত মুক্তিযুদ্ধকে কি মাথায় রাখবে না বুকের মধ্যে রাখবে, নাকি তাদের যেটা আসল উদ্দেশ্য পায়ের তলে রাখবে, এইটা জামাত খেই হারায় ফেলছে। যে কারণে এই এমপি সাহেব, তার আমি দেখেছি তার জন্ম 81 সালে, আর সে বলছে মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। জনাব এমপি সাহেব, আপনি যদি শহীদের সন্তানও হন, কিন্তু দা মোমেন্ট আপনি স্বাধীনতা বিরোধীদের দলে নাম লিখিয়েছেন, ওই যে আমাদের প্রখ্যাত সব্যসাচী সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আজাদ সাহেব লিখেছিলেন যে মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকে না, সেও রাজাকার হয়ে যায়, আর রাজাকার সবসময় রাজাকার। তো জনাব এমপি সাহেব, আপনার এখনই উচিত ওই দল ত্যাগ করে আপনি বিএনপি বা আপনার যে মুক্তিযুদ্ধে বিশ্বাসী যে দল ভালো লাগে সেই দলে যোগদান করেন। আর তার চেয়ে বড় কথা, পার্লামেন্টের ফ্লোরে আপনি কি অবুঝ শিশু? আপনি এরকম একটা জাতিকে বিভ্রান্তিকর তথ্য দিলেন। আপনি কি মনে করছেন এটা 1971 সাল জিয়াইয়া খানের কন্ট্রোলে টেলিভিশন, আর বাংলাদেশে ঠাটা মালিককা বলেছিল যে পাকিস্তানের দালাল আপনার মালিক মন্ত্রিসভা, যে কোনো মিডিয়া নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, আপনি যা গেলাবেন আমরা তাই গিলবো। কাজে আমি এটা তীব্র নিন্দা করি মুক্তিযুদ্ধকে নিয়ে, এবং সে তো তার বাবার প্রতিও অবিচার করেছে। মুক্তিযুদ্ধে তাদের মতো লোকদের কথা কিছু এসে যায় না, কিন্তু সে তার বাবাকেও অপমান করেছে। আর আপনি যেটা আরেকটু বললেন, আবু সাইদ ছবি পাসপোর্টের মধ্যে দেওয়ার কথা বলছিলেন, দেখেন এতে সবচেয়ে অপমান হবে আবু সাইদ, কারণ সরকার পরিবর্তন হলে এগুলো বাদ হবে এবং অন্যভাবে চিত্রিত হবে। এই অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে যেরকম মুক্তিযুদ্ধকেও আওয়ামী লীগ বিতর্কের মধ্যে ফেলে দিয়েছিল, ইউনূস তো জুলাইকে বিতর্কিত করে গেছে, কোথায় কোনো আওয়াজ নাই, কিছু নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মাহফুজ আলমকে কি মাস্টার মাইন্ড এই সেই, আর এখন বিএনপি এগুলো বাড়াবাড়ি করছে। এইটা হচ্ছে জুলাই যারা মারা গেছেন বা শহীদ বলে তাদেরকে অপমান করার এটা হচ্ছে একটা পদ্ধতি, আমি মনে করি। পাসপোর্টের 7 বীরশ্রেষ্ঠ যে কারো ছবি থাকতে পারে, বঙ্গবন্ধু ছবি রাজনৈতিক অবস্থা থেকে নিশ্চয়ই বঙ্গবন্ধু ছবি আমরা এখন মানে আশা করতে পারি না, কিন্তু 7 বীরশ্রেষ্ঠের ছবি অথবা অন্য কোনো শহীদের ছবি না দিয়ে মুক্তিযুদ্ধের আবু সাইদের ছবি দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা আসলে বলতে বলতে একটা পর্যায়ে হয়তো সবাই নীরব হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, ছোট করে যদি জানতে চাই, ডক্টর ইউনূস যা করছিলেন, ডক্টর ইউনূসের সময় একজন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ছিলেন ফারুকী আজম, তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ মুক্তিযুদ্ধের যে অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করে দেওয়া হলো, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, সেগুলো রিবিল করার জন্য বা সংস্কারের জন্য কোনো উদ্যোগ তো নেওয়া এগুলো না 2 বছরে বা 1.5 বছরে। আমাদের যে নতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম সাহেব, তিনিও এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, বা মুক্তিযুদ্ধ বিষয়ে তেমন কোনো কিছু উল্লেখ করেননি। সেই তালিকা অথবা এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের ভাতা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে। আমরা পার্থক্যটা কিভাবে করবো যে ছোট হয়ে? না, কোনো পার্থক্য দেখছি না। এটা মনেই হচ্ছে ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন। এবং আমি সতর্ক করে দিতে চাই, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে যদি বিএনপি ইউনূস সাহেবের মতো খেলাধুলা করে বা করছে, এইটা সবচেয়ে ক্ষতি হবে বিএনপি। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বেশি দিন মানবে না, কারণ আপনার এমনি সরকারেও মানুষ কম্পেয়ার শুরু করবে যে আগে কি ছিল এখন কি হচ্ছে। তার সঙ্গে যদি আপনি মুক্তিযুদ্ধকে খালি আপনার ভোটে জিতার জন্য ব্যবহার করেন আর জামাত ইসলামকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য বলেন, সেটা আপনি বলতে পারেন ধন্যবাদ, কিন্তু আপনি বাস্তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবেন না। আমি তো আপনার এই বহুল প্রচারিত এই টকশোর মাধ্যমে আমি দাবি না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে মুক্তিযুদ্ধের যত স্মৃতিস্তম্ভ ভেঙেছে এই মপতন্ত্র করে ইউনূসরা, সেগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। এবং বিএনপিরই উচিত হবে 32 নম্বর সংস্কার করার জন্য একটা নাগরিক কমিটি গঠন করা। আমরা তো এই উদারতা দেখতে চাই। ওই বাসায় তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া 72 থেকে 75 একাধিকবার গিয়েছেন, এবং এটা নিয়ে তো কোনো আপনার লজ্জার কোনো সংকট নাই। বঙ্গবন্ধুর বাড়ি নির্মাণ করলে বিএনপির জনপ্রিয়তা কমবে না। বঙ্গবন্ধু বাড়ি না তো মুক্তিযুদ্ধ জাদুঘর, বরং বিএনপির উদারতা প্রকাশ পাবে। আমরা তো এখনো এই সরকারের সাফল্য চাই।
কারণ আমরা কতবার ব্যর্থ হব, কতবার মানুষের স্বপ্ন ভঙ্গ হবে, কিন্তু আমি তো সেই লক্ষণ দেখছি না। এটা খুবই উদ্বেগের বিষয়। বিএনপির সকল কর্মকাণ্ডে মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের এক্সটেনশন। এটা করা ঠিক হবে না, এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। সময় থাকতে না বুঝলে, পরে না বুঝতে পারলে তখন আর বলেও লাভ হবে না।